11 ডিসেম্বর 2019 নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করে। এই বিলে বলা হয় যে শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নন মুসলিম নাগরিকদের ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। 12 ডিসেম্বর 2019 তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলের উপর সিলমোহর দেন। ফলে বিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হয়। 15 ডিসেম্বর 2019 রাষ্ট্রপতির স্বীকৃতি মেলার পর দিল্লির শাহিনবাগে এই আইনের বিরুদ্ধে মহিলাদের অবস্থান বিক্ষোভ শুরু হয়। এরই মধ্যে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ শুরু হয়। আর ওই দিন বিজেপি লিডার কপিল মিশ্রা এই আইনের পক্ষে একটি মিছিল করেন। জানুয়ারি 2020 এই আইনের বিপক্ষে আন্দোলন আরো জোরদার হতে শুরু করে। একদিকে শাহিনবাগে ভিড় বাড়তে থাকে, আবার অন্যদিকে সুপ্রিম কোর্টে এই আইনের এগেইনস্টে পিটিশন জমা পড়তে থাকে। 30 জানুয়ারি 2020 এক ব্যক্তি অ্যান্টি সিএএ প্রোটেস্টারদের উপর গুলি চালান, যার ফলে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। ফেব্রুয়ারি 2020 এই আইনকে নিয়ে দেশ দুভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ কেউ বলে এই আইন ভারতের সংবিধানের পরিপন্থী, আবার কেউ কেউ বিক্ষোভকারীদের উপর দেশদ্রোহিতার তকমা লাগিয়ে দেয়। এরই মধ্যে রাজধানীর উত্তর পূর্ব দিকে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়। প্রায় 50 জনের বেশি মানুষের প্রাণ যায় আর 200 জনের বেশি মানুষ আহত হন। মার্চ 2020 বহির্বিশ্বে শুরু হওয়া করোনার থাবা ভারতের উপর প্রভাব বিস্তার করতে থাকে, যার ফলে শুরু হয় লকডাউন। মানুষ তখন করোনার সঙ্গে লড়াই করছে, কিন্তু তলায় তলায় সরকার এই আইন বলবৎ করার নিয়ম নীতি বানাতে ব্যস্ত। 3 বছর সব চুপচাপ। সবাই ভেবেছিল সিএএ ঠান্ডা ঘরে চলে গেছে। 27 ডিসেম্বর 2023 দীর্ঘ 3 বছর পর এই আইন নিয়ে আবার আলোড়ন শুরু হয়। কারণ হোম মিনিস্টার অমিত শাহ এদিন বলেন যে খুব শীঘ্রই সরকার সিএএ প্রক্রিয়া চালু করবে। তিনি বিরোধীদের, বিশেষ করে মমতা ব্যানার্জি কড়া সমালোচনা করেন। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है घुसपैठ पूर्णतया रुक जाना। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है गाय की तस्करी रोक देना। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देना। 11 মার্চ 2024 অবশেষে বিজেপি গভর্নমেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এর ইমপ্লিমেন্টেশন এবং এই আইনের রুলস নোটিফাই করেছে। আবারও এই আইনের কার্যকর করার বিরুদ্ধে বিক্ষোভ এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু হয়। প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, আইনি লড়াই চললেও এই আইনের ইমপ্লিমেন্টেশন অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। সিটিজেনশিপ কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টই বা কি? কেনই বা মানুষ দ্বিধাবিভক্ত এই আইনকে নিয়ে? এই পুরো বিষয়টাই আলোচনা করব আজকে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের একটি আবেদন, যদি এই এপিসোডগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আসুন পুরো বিষয়টি জেনে নেব আজকের এই এপিসোডে। সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই বিষয়টা জানতে হলে আগে জানতে হবে সিটিজেনশিপ কি আর এর আইনের ইতিহাস, সংবিধানে এ সম্পর্কে কি লেখা আছে, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের সংবিধানে পার্ট 1-এ বলা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত ও তার টেরিটরিজ এর কথা। পার্ট 1-এ আর্টিকেল 1 to 4 ভারত ও তার রাজ্যগুলি
ইউনিয়ন সম্পর্কিত আইন এবং ইউনিয়নের মধ্যে রাজ্যগুলির সীমানা তৈরি, নাম পরিবর্তন ও পরিবর্তন করার আইন নিয়ে কাজ করে। এখান থেকে আমরা বুঝতে পারি ভারত কি ও তার সীমানা কতটা। আমাদের সংবিধানে পার্ট 2-তে নাগরিকত্ব মানে সিটিজেনশিপের কথা বলা আছে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার এবং দেশ ভাগের পর কাকে ভারতের নাগরিক মানা হবে, অথবা স্বাধীনতার পর কেউ যদি ভারতের নাগরিকত্ব নিতে চায় তার জন্য কি কি কন্ডিশন আছে, অথবা কেউ যদি ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে চায় তার জন্য কি কি ব্যবস্থা আছে, এই সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ এই পার্টে বলা আছে। সংবিধানের সমস্ত রকম পার্টের মতো এই পার্টকেও সময়ের সঙ্গে পরিবর্তন করা প্রয়োজন। সংবিধানে এই পার্টকে ইউনিয়ন লিস্টে রাখা হয়েছে, সেই জন্য এর সঙ্গে জড়িত সমস্ত রকম নিয়ম তৈরি ও পরিবর্তন করার এক্সক্লুসিভ জুরিসডিকশন একমাত্র পার্লামেন্টের কাছে আছে। সেই কারণে 1955 সালে আমাদের দেশের পার্লামেন্ট নাগরিকত্ব বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি এক্সক্লুসিভ অ্যাক্ট পাস করে, যার নাম হলো সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যাকে সময়ের সঙ্গে পরিবর্তন করা হয়েছে। সেই কারণে 1955 থেকে 2024 পর্যন্ত 6 বার এই আইনের অ্যামেন্ডমেন্ট করা হয়। সালগুলি হলো 1986, 1992, 2003, 2005, 2015, 2019। 2019 সালে 12 ডিসেম্বর সিটিজেনশিপ অ্যাক্ট 1955-কে পরিবর্তন করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 আনা হয়। এবার দেখে নেব ভারতের নাগরিকত্ব বিষয়টি। আগেই বলেছি সংবিধানের পার্ট 2-তে নাগরিকত্ব বিষয়টি আলোচনা করা আছে। এই পার্ট 2-তে আছে 7টি আর্টিকেলস। আর্টিকেল 5 to 11 এই পার্ট 2 এর মধ্যে পড়ে। আর্টিকেল 5 to 10 শুধুমাত্র তাদের জন্যই অ্যাপ্লিকেবল যারা স্বাধীনতা, দেশভাগ এবং সংবিধান রচনার সময় ও ইমপ্লিমেন্টেশনের সময় দেশে ছিলেন। আর আর্টিকেল 11 তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা স্বাধীনতার পরে এদেশে জন্মেছিলেন বা এদেশে এসেছিলেন, মানে আমি, আপনি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এই আর্টিকেল 11 এর অন্তর্গত। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর আপডেটেড ভার্সন হলো CAA। এই আইনে বলা আছে কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়, আবার কিভাবে ভারতের নাগরিকত্ব ছাড়া বা কেড়ে নেওয়া যায়। এখানে এই যে আইন, এই আইনের উপর সমস্ত ক্ষমতাটাই আছে কেন্দ্রের উপর, এখানে রাজ্যের কোনো হাত নেই। ভারতের নাগরিকত্ব নিতে বা পেতে গেলে কেবলমাত্র 5টি উপায় আছে। নাম্বার 1, বাই বার্থ। যারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন তাই তারা বাই বার্থ ভারতের নাগরিক। নাম্বার 2, বাই রেজিস্ট্রেশন। যেমন সোনিয়া গান্ধী, তিনি ছিলেন ইটালির নাগরিক, বৈবাহিক সূত্রে ভারতের নাগরিকত্ব পেয়েছেন, তাকে অবশ্যই ইটালির নাগরিকত্ব ছাড়তে হয়েছে। নাম্বার 3, বাই অ্যাকুইজিশন। যেমন গোয়া, 1961 সালে ভারত পর্তুগিজদের হাত থেকে গোয়াকে অ্যাকোয়ার করে নেয়। গোয়া ভারতের টেরিটরিতে অন্তর্গত হয়, আর সেই সুবাদে গোয়াতে বসবাসকারী লোকেরা ভারতের নাগরিকত্ব পায়। নাম্বার 4, বাই ন্যাচারালাইজেশন। যাদের জন্ম ভারতে হয়নি, বাবা মা ভারতীয় নন, কোনো ভারতীয়র সঙ্গে বিবাহ হয়নি, তারাও ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন, তারা যদি কয়েকটি শর্ত মেনে চলে। যেমন কমপক্ষে টানা 11 বছর ভারতে থাকতে হবে এবং 3 বছর ভারতে আসা যাওয়া থাকতে হবে, মোট মিলিয়ে 14 বছর। CAA সমস্ত বিবাদ এই ন্যাচারালাইজেশনের উপর। যেমন আদনান স্বামী ন্যাচারালাইজেশনের ভিত্তিতে ভারতের নাগরিকত্ব লাভ করেন। নাম্বার 5, বাই ডিসেন্ট। যারা বিদেশে জন্মগ্রহণ করেছেন, যাদের বাবা মা কর্মসূত্রে বা অন্য কোনো কারণে বিদেশে ছিলেন, অথবা বাবা ও মায়ের মধ্যে যে কোনো একজন ভারতের নাগরিক। আমরা এতক্ষণে জেনে ফেলেছি
কিভাবে ভারতের নাগরিক হওয়া যায়। এবার আমরা জানব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ কি বলা আছে। নতুন অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে ভারতের প্রতিবেশী মুসলিম মেজরিটি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এর জন্য 31শে ডিসেম্বর 2014-র আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। সরকার পক্ষের যুক্তি হলো উক্ত দেশগুলিতে থাকা সংখ্যালঘু নন মুসলিম লোকেদের উপর ধর্মীয় নিপীড়ন করা হয়। তারা ভারতে প্রবেশ করেছে ধর্মীয় নিপীড়নের থেকে বাঁচার জন্য, তাই মানবতার খাতিরে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। সেই কারণে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা সিএএ রুলস প্রকাশ করা হয়। এখানে মনে রাখতে হবে যে সিএএ এর মাধ্যমে এই সব অনুপ্রবেশকারীদের সরাসরি নাগরিকত্ব দেওয়া হবে না। একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউরের মাধ্যমে তাদের অধিকার দেওয়া হচ্ছে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার। যদি সবকিছু ঠিক হয়ে থাকে তাহলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সরকার দ্বারা নোটিফাই করা রুলসে যোগ্য ব্যক্তিদের জন্য ভারতীয় নাগরিকত্ব নেওয়ার প্রসিডিউর বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। এই রুলস স্পেসিফাই করে যে আবেদন করার জন্য কোন কোন কাগজপত্র সাবমিট করতে হবে, আর সমস্তটাই হবে অনলাইনের মাধ্যমে। আবেদনকারীকে জানাতে হবে কত সালে সে ভারতে প্রবেশ করেছে। তাদের প্রমাণ করতে হবে যে তারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক। এর জন্য তাদের দিতে হবে পাসপোর্ট, জন্ম প্রমাণপত্র, মার্কশিট অথবা সেই দেশের সরকার দ্বারা দেওয়া কোনো প্রমাণপত্র। নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেবে একটি পাওয়ার কমিটি। এরা হলেন সেন্সার ডিরেক্টর, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, ইন্টেলিজেন্স ব্যুরো, পোস্ট অফিস। আপনাদের জেনে রাখা দরকার যে জানুয়ারি 2019 জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের রিপোর্টে বলেন যে 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত উক্ত দেশগুলি থেকে 31,313 জন নন মুসলিম ভারতে প্রবেশ করে। এছাড়া বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা মথুয়া সম্প্রদায়ও নাগরিকত্ব পাবে। এদের সংখ্যা প্রায় 2 থেকে 3 কোটি হতে পারে। আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম সিটিজেনশিপ কি, সিএএ, এর কার্যকর করার পদ্ধতিগুলি কি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এটা নিয়ে এত ঝামেলা কেন হচ্ছে। এবার আসবো বিরোধীদের বিরোধিতা করার কারণগুলি কি কি। অসম চুক্তি। অসম ও নর্থ ইস্টের রাজ্যগুলির দাবি যে সিএএ এর ফলে সেখানের অধিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও প্রাকৃতিক সম্পদের ক্ষতি হবে। সিএএ এর ফলে বহিরাগত মানুষের সংখ্যা বাড়বে। তাদের আরো দাবি যে এই আইন অসম চুক্তিকে ডাইলুট করছে। 15 আগস্ট 1985 সালে দিল্লিতে ভারত সরকার, আসাম সরকার, অল আসাম স্টুডেন্টস অফ ইউনিয়ন এবং অল আসাম গণসংগ্রাম পরিষদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা আমরা অসম চুক্তি বা অসম অ্যাকর্ড নামে চিনি। ধর্মীয় কারণ, এই প্রথম ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, যদিও সরকার তা স্বীকার করছে না। যদি তা না হয় তাহলে লিস্টে মায়ানমারের নাম নেই কেন? সেখানে তো রোহিঙ্গা মুসলিমরা বৌদ্ধদের ধর্মীয় নিপীড়নের শিকার। শ্রীলঙ্কার তামিল, পাকিস্তানের আহমেদিয়া মুসলিমদের নাম নেই কেন? এখান থেকে স্পষ্ট যে সরকার ধর্মীয় রাজনীতি করছে। সাংবিধানিক জটিলতা। বিপক্ষের দাবি যে সিএএ আমাদের সংবিধানে আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি যে প্রভিশন আছে তা ভায়োলেট করছে, কারণ এখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সরকার বলছে যারা 31শে ডিসেম্বর 2014 সালের আগে এদেশে এসেছেন তাদের দেওয়া হবে নাগরিকত্ব।
তাই যদি হয় তাহলে শ্রীলঙ্কা থেকে তো অনেক তামিল এদেশে এসেছেন, তাহলে শ্রীলঙ্কার নাম এই তালিকাতে নেই কেন? আইনি জটিলতা। 2019 সালে সিএএ বিষয় জনসম্মুখে আসার পর সুপ্রিম কোর্টে প্রায় 200-র উপর জনস্বার্থ মামলা রুজু হয়, কিন্তু 6 ডিসেম্বর 2022 সালের পরে সুপ্রিম কোর্টে আর কোনো শুনানি হয়নি। এখনো রায় আসা বাকি আছে। তার মধ্যে সরকার সিএএ ইমপ্লিমেন্টেশন শুরু করে দেয়। আগামী লোকসভা নির্বাচনের আগে সিএএ বিষয়টি শিরোনামে আসাটাকে অনেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার একটা পথ বলে মনে করছে, আর এটা কতটা ঠিক বা ভুল সেটা সময়ই বলবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি সিএএ বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে দেখা হচ্ছে নতুন দিনের নতুন কোনো এক এপিসোডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সজাগ থাকুন।